বিশ্বকাপে এমবাপ্পের গোলের সংখ্যা ২০। বাকি রয়েছে এবারে বিশ্বকাপে আরও দুটো ম্যাচ। প্রথম বিশ্বকাপে তার 4টি গোল ছিল, দ্বিতীয় বিশ্বকাপে 8টি গোল। আমি শুরু থেকে বলছিলাম যে এবারে বিশ্বকাপে যদি 16টি হয়ে যেত তাহলে মন্দ হতো না, বাট এখনও সুযোগ রয়েছে। যদি দুটো দুটো করেও সে গোল করে তাহলেও কিন্তু গোলের সংখ্যা দাঁড়াবে এবারে বিশ্বকাপে 12টিতে। প্রিয় দর্শক, এই এমবাপ্পে এবং অন্যদিকে ওসমান ডেম্বেলে, এদেরকে কে ঠেকায়? কারণ ওসমান ডেম্বেলের হ্যাট্রিকের কথা চিন্তা করুন, শেষ 72 বছরে সবচেয়ে দ্রুততম হ্যাট্রিক, 32 মিনিটে তিনি হ্যাট্রিক করেছিলেন। এই টিমটা যখন মাঠে নামে, এই টিমকে ঠেকানো খুব কঠিন। প্রতিপক্ষ ছিল মরক্কো, এবং মরক্কোর জন্য দুঃখজনক যে একই ইতিহাসে পুনরাবৃত্তি আবারও ঘটল। 2022 বিশ্বকাপের সেমিফাইনালে 2-0 গোলে মরক্কো হেরে বিদায় নিয়েছিল ফ্রান্সের কাছ থেকে। অন্যদিকে যদি এবারে আমরা একটু দেখি, কোয়ার্টার ফাইনালে সেই প্রতিপক্ষ ফ্রান্স, এবং তাদের কাছেও কিন্তু 2-0 হেরেই তারা বিদায় নিল এবারে বিশ্বকাপ থেকে। দুঃখজনক। অন্যদিকে ফ্রান্স বিশ্বকাপের অন্যতম দাবিদার। সবাইকে ওয়েলকাম করছি। টেলিক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে সঙ্গে রয়েছে মৌ, আমার সঙ্গে রয়েছেন সাইফুল বারী টিটু, টেকনিক্যাল ডিরেক্টর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমি গতদিনের ম্যাচ দিয়ে শুরু করব, বাট তারপরেও আমি একটু আর্জেন্টিনা মিশরের ম্যাচটাতে যাব, যেহেতু আপনার সাথে বসার আবারও সুযোগ হলো। আপনাকে সব দিন পাবো না, সো আপনার যে ভাবনাটা সেটাও আমরা জানতে চাই। লাস্ট ম্যাচ নিয়ে শুরু করি। মরক্কোকে কেমন দেখছিলেন এবং মরক্কোর প্রবলেমগুলো কোথায় ছিল? কারণ অন্য ম্যাচগুলো মরক্কো যেভাবে খেলে এসেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, লাস্ট ম্যাচে খানিকটা মনে হচ্ছিল মিসিং। এটা কি ফ্রান্সের শক্তিমত্তার জন্য নাকি অন্য কোনো দুর্বলতা ছিল? না, অফকোর্স ফ্রান্সের জন্যই। প্লাস হচ্ছে যে ওদের সাইবারই ছিল না টপে, যে আর মেইন হচ্ছে যে ফ্রান্সের যে কাউন্টার প্রেসিং বা হাই প্রেসিং, এটার জন্য কিন্তু ওরা বিল্ড আপ করে সামনের দিকে যেতে পারছিল না। এটা হচ্ছে যে ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে আসলে দেখাচ্ছে যে সময় সময় প্রেসিং করা, একদম অ্যাট এ টাইম অল দ্য টাইম না করে, এনার্জি সেভ করে কিছু কিছু সময় ধরে করা। এবং এটা হচ্ছে সম্ভব হচ্ছে যে ওদের একদমই ফ্রন্ট থ্রির জন্য ওলিশে, ডেম্বেল এবং এমবাপ্পে, এবং পিছন থেকে কালকে কোনে ছিল এবং রেবিও ছিল, তাদের যে সাপোর্টটা এটার কারণে বেশি হয়েছে। আর মরক্কোর আমার কাছে মনে হচ্ছে আসলে ফ্রান্স আসলে এমন একটা টিমে পরিণত হয়েছে। আপনি 2012 থেকে দিদিয়ার দেশও যেভাবে কাজ করেছে এই টিমটাকে নিয়ে, প্লাস যেই জেনারেশনস অফ প্লেয়ার্স তারা নিয়েছে, আনবিলিভেবল। মানে আমি বলবো যে ওলিশের কথা তো, মানে ও হচ্ছে আনসাং হিরো। হ্যাঁ, ওর যে প্রত্যেকটা গোলের সাথে ওর যে সম্পর্কগুলি, আপনি যদি আপনার সেকেন্ড গোলটা দেখেন, একটা রাইট সাইডে একটা ওভারলোড জায়গায় সে একটা পাস করলো এমবাপ্পেকে, এমবাপ্পে নামিয়ে দিল ডেম্বেলে, ডেম্বেলে গিয়ে গোল করলো। তো ওই হচ্ছে যে এমন একটা প্লেয়ার যে ওকে হাই প্রেস করে বা স্পেস টাইট করেও কিন্তু ওকে দমানো যাচ্ছে না। ইজ আ ব্রিলিয়েন্ট প্লেয়ার। তো ওইটার জন্য হচ্ছে যে আমি মনে করি যে ইট লুকস, মানে ইট মেড আসলে যে মরক্কো ভেরি, বলবো যে সিম্পল টিম, ওর মনে হচ্ছে জেনারেল টিম বা যেটাকে বল উইকেট টিম। সো ওই জিনিসগুলি আসলে ফ্রান্স দেখিয়েছে আমার মতে। যে সুযোগ তারপরে ছিল 60 মিনিট পর্যন্ত, তো ঠিকই রেখেছিল। যদি এমবাপ্পের পেনাল্টিটা মিস না হতো হয়তো আগেই খেলাটা যেত অন্যদিকে। তো ওভারঅল আমি বলবো যে ওরা অনেকটা গ্রেট একটা অপোনেন্টের সাথে মরক্কোকে, নাথিং উই ওয়ান্ট টু টেক ফ্রম দেম। যে ওদের যে পারফরমেন্স, যে ফ্লুয়েন্সি, ব্রাজিলের সাথে যে শুরু করা, সব কিছুর মধ্যে যেটা ছিল, সেটা আমার মনে হয় যে ফ্রান্সের সামনে এসে ওটা আর ক্লিক করতে পারেনি। যে বিকজ অনলি ওয়ান রিজন ইজ ফ্রান্স ইজ মাচ মোর বেটার টিম দেন দেম। তো ওইটাই আসলে কাজ করেছে বেশি। আমি মনে হচ্ছে যে সময় মতো বিল্ড আপে না যাওয়া এবং কাউন্টার অ্যাটাকগুলিও কিন্তু অতটা স্ট্রং করতে পারেনি বিকজ অফ ফ্রান্স। বিকজ ফ্রান্সের ডিফেন্ডিং লাইন হচ্ছে এই ওয়ার্ল্ডের বেস্ট রেস্ট ডিফেন্স বলি আর কি। রেস্ট ডিফেন্স বলি আমরা তাদেরকে, যারা অ্যাটাকে যাচ্ছে আপনার ফ্রান্স টিম, যদি কাউন্টার অ্যাটাক হয় তখন যারা সামাল দেয় ওটাকে রেস্ট ডিফেন্স বলি। সো এখানে আমার সালিবা, উপেমেকানো, কুন্ডে এবং ডিনিয়া, এই চারজন, যে একজন উপরে গেলে বাকি তিনজন, এবং তাদের সাথে র্যাবিও, এদের যে সিকিউরিটিটা দেওয়া, এইটার জন্য ওই মানে মরক্কোর কালকে আসলে উপায় ছিল না একটা ভালো কাউন্টারে যাওয়া। মরক্কোর ডিফেন্সটা এই জন্য হয়তো কাজ করেনি। নরমালি আমরা মরক্কোকে যেভাবে খেলতে দেখি মাঠে, না, ডিফেন্ডিং ওয়াজ গুড। মানে 68 মিনিট পর্যন্ত তারা তো আটকে রেখেছে, কিন্তু কথা হচ্ছে যে ওদের যে আসল কাজটা, যে মিড ব্লক বা লো ব্লক তৈরি করে যে হার্ট করা অপোনেন্টকে, ওইটা করতে পারেনি।
যদিও মানে পাসের সংখ্যা কিন্তু মরক্কোর বেশি ছিল, হ্যাঁ বা আমি যদি পজিশন বলি বেশি বল ছিল, position বেশি রাইট। বেশি আপনি ছিল। কিন্তু যদি বিগ চান্সেস দেখেন জিরো, রাইট। 6টা ছিল হচ্ছে ফ্রান্সের, ওদের হচ্ছে জিরো। এবং এটা হচ্ছে যে পেনাল্টি এরিয়ার ভিতরে টাচ কতগুলি, আমি প্রায় 37 মিনিটে দেখেছি যে 2টা 0-0, যেখানে অলরেডি ফ্রান্স বেশ কয়েকটা ভিতরে চলে গিয়েছে এবং পোস্টে শট নিয়েছে। তো ওইটাই হচ্ছে যে আমি বলবো ফ্রান্সের কারণে এটা ওদের পারফরমেন্সটা আর সামনের দিকে যেতে পারেনি। এক্স্যাক্টলি। এবং প্রথম যখন পেনাল্টিটা মিস হলো তখন অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে পোস্ট দিচ্ছিলেন যে পেনাল্টি মিস হওয়ার যে গল্পগুলো থাকে যে হ্যাঁ লিওনেল মেসির কথা চলে আসে, বাট মেসি তো দুর্দান্ত প্লেয়ার। আমি আর্জেন্টিনার প্রসঙ্গে যাব, মরক্কোর প্রসঙ্গে যদি আরও কিছুক্ষণ থাকি। সামনের আজকে যেহেতু ম্যাচ রয়েছে স্পেন এবং বেলজিয়ামের, সো এখান থেকে যে কোনো একটা টিম যারা সেমিফাইনালে চলে যাবে তারা আসলে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে। সো ফ্রান্সের এই শক্তিমত্তা জায়গা থেকে যদি বেলজিয়াম যায় কিংবা স্পেন যায়, সেই প্রতিপক্ষটা কতটুকু টাফ টাইম দিতে পারবে বলে আপনি মনে করেন ফ্রান্সকে? এটা তো আপনার যে সুপার কম্পিউটার যেটা বলছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জেতার অন্যতম দাবিদার হচ্ছে ফ্রান্স, তারপরেই আছে স্পেন এবং আর্জেন্টিনাও খুব কাছে। তো ওই হিসাবে আসলে কতটুকু করতে পারবে সেটা তো মানে ফাইনাল ইজ সামথিং এলস, যে আপনার যখন যে দুইটা টিম ফাইনালে যায় ইট ক্যান বি এনিবডিজ ডে, এবং একটা ফাইনালে যাওয়া কিন্তু ইটস নট ইজি। তো ওইটা তো অন্য হিসাব আসবে, বাট এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল মানে কোয়ার্টার ফাইনালটা জিতে সেমিতে যাওয়ার ব্যাপারটা যেটা আজকে আছে। সো এটা ইট উড নট বি ইজি, এবং বেলজিয়াম লাস্ট ম্যাচগুলোতে ভালো পারফর্ম। আর স্পেন আমি বলবো যে যেটা আশা করা হয়েছিল ইউরোতে যা দেখিয়েছিল তারা ওইভাবে এখনও তাদের মেলে ধরতে পারেনি। তারপরে আমি বলবো যে দে আর আ ভেরি গুড টিম ইন টার্মস অফ কন্ট্রোলিং দ্য ম্যাচ এবং ক্রিয়েটিং চান্সেস। তো ওই জিনিসগুলি আসলে স্পেনের পক্ষে। বাট বেলজিয়ামও আমার ধারণা লাস্ট 2 ম্যাচেস যেভাবে প্যারাগুয়ে থেকে তারা 2-0 ডাউন থেকে ফেরত আসা এবং ইউএসএকে 4-1 হারিয়ে দেওয়া, এটা তাদের জন্য একটা বাড়তি। রুডি গার্সিয়া আসলে ইয়াং প্লেয়ারদের দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় খুব ভালো একটা সেট আপ করেছে। সো ইট উইল বি আনাদার ফ্যাসিনেটিং গেম আমার দৃষ্টিতে। ওকে স্যার, মরক্কোর প্রসঙ্গে আরেকটু থাকতে চাই। আফ্রিকান ফুটবলে মরক্কোর যে এবারের যে পারফরমেন্স, এটা কতটুকু আপনি মানে বিশ্লেষণ করবেন বা কি বলবেন আসলে? এটা হচ্ছে মরক্কো অনেক দিন ধরে কাজ করছে, এটা আমরা অনেকেই জানি না। ওদের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। ওরা গত 12 বছর 8 বছর ধরে কাজ করছে। ওরা কিন্তু আন্ডার 20-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মরক্কো, এবং গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালিস্ট। সো এই জন্য আমি বলবো যে এটা হঠাৎ করে হয়নি, দে আর ওয়ার্কিং। এবং ওরা হচ্ছে ডায়াসপোরা যেটা বলি আমরা, যে অন্যান্য দেশের খেলতেছে ওদের প্লেয়ারগুলো, ওইভাবে তারা কিন্তু একটা চান্স বা অপরচুনিটি ক্রিয়েট করেছে যে আমাদের প্লেয়াররা টপ ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলুক। কারণ আপনার প্লেয়ার যদি টপ লিগে খেলে দেন দে উইল গেট দ্য আইডিয়াস, যে ফিলিংস, এবং টিম হারতে থাকলে কি করতে হয়, টিম জিততে থাকলে কি করতে হয়, কীভাবে খেলতে হয়, হাউ টু কোপ উইথ দোজ কাইন্ড অফ থিংস। সো এই জিনিসটা আমার মনে হয় যে মরক্কোকে এইখানে নিয়ে এসছে। বাট স্যাডলি আমি বলবো যে ওদের শেষ পর্যন্ত ওদের টিমটা যদি অ্যাটলিস্ট সাইবেরি যদি থাকতো, আমার মনে একটু অন্যরকম ক্লিক করতো টিমটা। বাট এটা হচ্ছে ওদের ব্যাড লাক যে ফ্রান্সের মতো একটা ভালো টিমের এগেনস্টে পড়ে গিয়েছে। হ্যাঁ, দ্যাটস ট্রু যে লাস্ট টাইম সেমিফাইনালে গিয়ে ফ্রান্সের মুখোমুখি হতে হলো এবং এবার কোয়ার্টার ফাইনালি ফ্রান্সের মুখোমুখি হতে হলো। আই হোপ যে ফ্রান্স না হয়ে অন্য কোনো টিম হলে সেটা হয়তো শক্তিমত্তার দিক দিয়েও মরক্কো এগিয়ে থাকতো, মানসিকভাবে এগিয়ে থাকতো, এবং পারফরমেন্সও হয়তো বেটার হতো, যেটা আপনি বলছিলেন যে ফ্রান্সের এই শক্তিকে মানে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। গত ম্যাচটাই দেখেন, ওদের কানাডাকে তারা 3-0-তে উড়িয়ে দিয়েছে। তো ওইটা আসলে মানে প্রমাণ করা যে মরক্কো ইজ আ পাওয়ার হাউস নাওয়াডেজ, বিকজ টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে ওরা আছে। এক্স্যাক্টলি। স্যার, একটু আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটাতে যাবো। এই ম্যাচ নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা। এক পক্ষ একরকমভাবে বলছে হ্যাঁ ফিফা থেকে তাদের মতো করে একটা বিবৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে যদি আমি মিশরের কোচের কথা বলি তিনি তার মতো করে বলেছেন, বা সালা তার মতো করে বলেছেন। অন্যদিকে যিনি খুব দারুণ গোল করলেন জিকো কিন্তু তার অভিব্যক্তি ওখানে প্রকাশ করেছেন। সাধারণ মানুষ যারা আর্জেন্টাইন ফ্যান, ব্রাজিলিয়ান ফ্যান, তাদের মধ্যে অনেক রকম এখানে আলোচনা সমালোচনা হচ্ছে। স্যার, আপনি যেহেতু খুবই টেকনিক্যাল পারসন, আপনার জায়গা থেকে যদি এই ম্যাচের যে দুটো বিতর্কিত ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলতে বলি, তাহলে আপনি আপনার অভিব্যক্তি কি জানাবেন? মেইনলি বিতর্ক যেটা হচ্ছে ওইটা আসলে
অনেকে ভাবে আর কি যে হ্যাঁ। এটা গোল হলে তো আরেকটা গোল দেওয়ার পর 3-0 হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। বাট মানে এটা এইভাবে হয় না আসলে, যে আপনি যখন সেকেন্ড গোলটা ওদের যদি রিজাল্ট আউট না হয়তো 2-0ই থাকতো, তখন আবার 3-0 হওয়ার হয়তো সুযোগ কত হতো বা ওটা অনেক বলছে ভিএআর দেখা হলো প্রথম Right. সেকেন্ড গোলটার সময়, বাট আমি একটা জিনিস পরিষ্কার বলিনি, এটা আসলে আমাদের অনেকেরই মিসকনসেপশন, আমার বন্ধুদের সাথে কালকে বলছিলাম এটা আমি, সেটা হলো যে তারা মানে বুঝে না আসলে ভিএআর অ্যান্ড ম্যাচ রেফারি যে অ্যাকচুয়াল মাঠের মধ্যে তাদের ভিতরের কানেকশনটা, Connection. কাদের কাজটা কি। সো কোনো জিনিস রেফারি যখন চালিয়ে যাবে তখন ভিআর কিন্তু অলরেডি ওই জিনিসটা আপনার অলরেডি ভিডিও অ্যানালিসিস বা স্লো মোশনে দেখছে, দেখে যদি কিছু পায় এই জন্য 2-3 মিনিট পরে অনেক সময় রেফারিকে বলে ইউ শুড চেক দ্যাট। তো ওইটাই কিন্তু হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মিশরের যে সেকেন্ড গোলটা যেটা ডিজেল আউট হলো ওইটা বেশি হার্শ। হ্যাঁ, একটা পর্যায়ে ছিল আমার মনে হচ্ছে যে লিসান্ড্রো মার্টিনেজের পায়ে একটা চাপ দেওয়া পাড়া দেওয়া হয়েছে বা স্টেপ অন, ওইটার জন্যই দিয়েছে কিনা এটা হতে পারে। কিন্তু অনেকের কথা হচ্ছে গোল হয়ে গেছে এত দেরিতে, সেই 90 মিটার্স দূরে গিয়ে তারপরেও দেখে ডিজেল আউট হলো, এটা নিয়ে অনেকে কথা বলছে। বাট ইট ক্যান হ্যাপেন বিকজ উই হ্যাভ টু গিভ টাইম টু দ্য ভিএআর টু অ্যানালাইজ, যে দেখে ডিসিশন নিতে তো একটু সময় লাগে, ওই জিনিসটা হয়েছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে থার্ড গোলটা নিয়ে বোধহয় কন্ট্রোভার্সি হচ্ছে যে মোহাম্মদ সালাহকে যে ওখানে বলেছে, ওইটা হচ্ছে একদম ক্লিয়ার, মোহাম্মদ সালাহ ওয়াজ নট ফাউল বিকজ এনজো ফার্নান্দেজ যেটা করছে হি গট দ্য বল অ্যান্ড দেন বলটা চলে গেছে সালার পিছনে, সালার বডি মোমেন্টাম হচ্ছে টুয়ার্ডস আর্জেন্টাইন গোল, বাট বল ইজ ব্যাক। সো ওইখানে কোনোভাবেই যদি পায়ের সাথে পায়ে কন্ট্যাক্ট হয় কোনোভাবে বিচারে আসবে না যে হি ওয়াজ অ্যাবাউট টু স্কোর এ গোল অর ওইভাবে যাচ্ছে, কিন্তু বলটা টাচ করেছে এনজো ফার্নান্দেজ। সো দ্যাটস ওয়াই আমি মনে করি ভিআর ডিসিশন ওইটার ব্যাপারে ঠিক ছিল, যে ওটা যদিও বলবো যে ওই সেকেন্ড গোলের ওটা একটু হার্শ ছিল হয়তো বা অন্যরকম হতে পারতো, বাট এটা ডেফিনেটলি ভিআর ওয়াজ রাইট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আর্জেন্টিনার সামনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ডেফিনেটলি এটা কতটুকু কঠিন হবে বলে মনে করেন? কালকে আমি একটা শোতে এরকম কথা হচ্ছিল যে কটা টিম, যেই 8টি টিম খেলছে কোয়ার্টার ফাইনাল, এখানে যদি আপনি টপে চিন্তা করেন যে কোনো একটা টিমকে, তাহলে ফ্রান্সকে রাখতে হবে একদম টপে। বাকি টিমগুলোর কন্ডিশন অনেকটা সিমিলার। সুইজারল্যান্ড খানিকটা পিছিয়ে থাকবে শক্তিমত্তার দিক দিয়ে, এবং সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। তো সুইচরা কতটুকু, না এটা তো খুব স্বাভাবিক যে সুইজারল্যান্ড এখান পর্যন্ত এসছে, এটা ওদের জন্য একটা বিরাট ক্রেডিট। বাট ওই যে আর্জেন্টিনার টিমটা তো এমনই যে আপনার আর্জেন্টিনা টিমকে মেইনলি বলতে হয় এটার জন্য একটু পিছনে আপনার কোচিং স্টাফ নিয়ে কথা বলতে আসলে, যে ওদের যে টিম বিহাইন্ড দ্য টিম। তো স্কালোনি ওয়াজ মানে রিক্রুটেড এমন একটা সময়, তখন অনেক স্ক্যান্ডাল হচ্ছে, টাকা পয়সা নাই, ব্রোক ফেডারেশন, এবং ওই সময়ে যে রেজাল্টও আসছে না। তো তখন স্কালোনিকে দেওয়ার পর দিয়েগো ম্যারাডোনাও বলেছিলেন যে লোক ট্রাফিক কন্ট্রোল করতে পারবে না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ধরনের মতবাদ ছিল, বিকজ হি কেম আউট অফ নোওয়্যার, হি ওয়াজ দ্য রাইট ব্যাক প্লেইং ইন দ্য ন্যাশনাল টিম, অত কোনো ক্লাবে কোচিং করাননি। তো মেইনলি তাকে কিন্তু ব্যাক করেছিল সিজার লুইস মেনোত্তি, এটা যদি অনেকে চেনেন তাকে, বিকজ হি ওয়াজ দ্য কোচ অফ 1978 ওয়ার্ল্ড কাপ টিম যেটা চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবার, হ্যাঁ আর্জেন্টিনার প্রথম চ্যাম্পিয়নশিপ, এবং পরে 82তেও সে কন্টিনিউ করেছিল, এবং ওই ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনাকে নেয়নি, 82তে নিয়েছিল। সো সিজার লুইস মেনোত্তি বলেছে যে উই নিড নট ফেমাস কোচেস, আমাদের অত নামি দামি কোচের হইতে হবে না, বাট উই নিড পিপল হু ক্যান ওয়ার্ক রিলেন্টলেসলি ফর দ্য আর্জেন্টাইন ফুটবল। এবং ওই জন্য কিন্তু পাবলো আইমারকে প্রথম নেওয়া। পাবলো আইমার হচ্ছে মেসির আইডল, so he is the assistant coach now in the Argentine team. Then they went for Samuel, পুরা নামটা সরি আমি মনে আসলে বলবো, এবং রবার্টো আয়েলা, ডিফেন্সের দুইটা হচ্ছে যে খুব লেজেন্ডারি প্লেয়ার, এবং তারা হচ্ছে অত নাম করা স্টার না, আবার তারা কঠোর পরিশ্রমী। সো এই যে কোচিং স্টাফটার মাধ্যমে ওরা এই টিমের মধ্যে যেটা দিয়েছে যে এখানে তুমি এসে যদি পারফর্ম করো ইউ উইল প্লে, ইট ডাজন্ট ম্যাটার ইউ আর এ নিউ কামার অর কোনো অত নেম ফেম নাই। এই জিনিসটা কিন্তু এখানে এই টিমটাকে স্পেশালিটি দিয়েছে। এবং আপনি দেখেন 2-0 গোল যখন হয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সো ওই সময়টা আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে যে তারা হতাশ বা একটু ভেঙে পড়েছেন, না, দে ওয়ার মানে ফাইটিং ফর দেয়ার লাইভস, যে শেষ পর্যন্ত চেষ্টা করেছে।
ওই জিনিসটা আসলে এই টিমটার মধ্যে সেট আপ করেছে, এবং স্কালোনির ক্রেডিট ওখানেই, এবং সিজার লুইস মেনোত্তি মারা গিয়েছেন কিছুদিন আগে। তো ওনাদের এই ইয়াতে একটা কিভাবে একটা দেশ ফুটবলে যে পুরোপুরি রাতারাতি বদলাতে পারে, এটাই আমরা দেখলাম। তো আমি বলবো যে আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ডের অবশ্যই তারা চেষ্টা করবে তাদের সর্বোচ্চ দেওয়ার, অবশ্যই এই পর্যন্ত এসছে, তারা তো ইয়ে করবে না। বাট আমি বলবো যে আপনার এখানে সবাইকে একই কাতারে বা একই ব্রাশ দিয়ে পেন্ট করা ঠিক হবে না, কারণ ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা দে আর ইন আ ডিফারেন্ট লেভেল। দেন উইল কাম ইংল্যান্ড, নরওয়ে যে আসবে। সো আমি মনে করি যে ওইভাবে আমাদের চিন্তা করা উচিত, এবং I should see, or we should see, Argentina is playing semi-final against, final against one of the বেস্ট টিম। Western Europe team. I mean European team, either France or Spain. ওকে স্যার, ইংল্যান্ড এবং নরওয়ে, ইংল্যান্ডের দিকে একটু তাকাই। হ্যারি কেইন দারুণ খেলছেন, 6টা গোল করেছেন এবারে বিশ্বকাপে, এবং তার ক্যাপ্টেন্সি অসাধারণ। অন্যদিকে রয়েছে হাল্যান্ড, এবং হাল্যান্ডের যে পারফরমেন্স, নরওয়ের হয়ে লাস্ট 14টি ম্যাচে আমি ভুল না করলে তিনি 25টি গোল করেছেন, তার মাঝে 3টি হচ্ছে হ্যাট্রিক এবং একটি ম্যাচে 5টি গোল। অন্যদিকে সম্ভবত লাস্ট তিনি নরওয়ের হয়ে 54টি ম্যাচে 62 গোল করেছেন। সো তার রেকর্ড ওয়াও, এবং তিনি যে নাম্বার 9, দ্য গ্রেটেস্ট নাম্বার 9, সেই জায়গায় ইংল্যান্ড কতটুকু পেরে উঠবে এই নরওয়ের সাথে? যদিও ইংল্যান্ড তাদের পূর্ব ইতিহাস যদি বলি, অভিজ্ঞতার দিক দিয়ে নরওয়ের থেকে অনেক এগিয়ে, তারপরেও না অবশ্যই। এবং আমি মনে করি যে লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছে দুইটা টিমই, মানে ইট শোজ যে তাদের ক্যারেক্টারটা কোন পর্যায়ের। বিশেষ করে ইংল্যান্ডের কথা বলবো, ওদেরটা ছিল বেশ প্রতিকূলতা। ওরা অ্যাস্টেকাতে খেলেছে ফুল মেক্সিকান সাপোর্টারদের এগেনস্টে, এবং তাদের হোটেলের পাশে কী হয়েছে আপনারা দেখেছেন, যে রাতে মিউজিক বাজানো, পটকা ফোটানো, যাদের ওদের মানে ডিস্টার্ব করার জন্য ঘুমের। ওই প্রতিকূলতার মধ্যে এবং অক্সিজেন নিয়ে একটা কথা হচ্ছে যে যেহেতু উপরে যেহেতু অক্সিজেন লেভেল কম, তো ওই জিনিসগুলি তারা কাটিয়ে তারা ওই ম্যাচটা আসলে এভরি সিঙ্গেল প্লেয়ার পারফর্ম, আমার কাছে মনে হচ্ছে, যারা বেঞ্চে ছিল, যারা পরে এসছে। তো ওইটা আসলে ইংল্যান্ড টিমকে আমার মনে হয় যে এমন একটা স্ট্রেংথ দিচ্ছে বা ক্যারেক্টার দিচ্ছে যে দে ক্যান গো অল দ্য ওয়ে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে চলে আসবে। এখন কথা হচ্ছে হাল্যান্ড কিন্তু গত ম্যাচে আপনার 2টা চান্সের মধ্যে 2টাই করেছে। বিশেষ করে সেকেন্ড গোলটা আসলে এক্সেপশনাল, যে পেনাল্টি এরিয়ার ভিতরেও না, এবং সামনে 2টা ডিফেন্ডার। বাট হাল্যান্ডকে যদি আপনি জায়গা দেন, স্পেস দেন, হি উইল কিল ইউ। বাট মানে ওই ধরনের কাজ যেটা আসলে আমার মনে হচ্ছে গ্যাব্রিয়েল দিয়েছিল, ওকে 5 গজের মতো জায়গায় দিয়েছিল, যে হল্যান্ড যদি 5 গজ দেন, বিকজ আপনি যখন কয়েকটা স্টেপ নিয়ে জাম্প করবেন, আপনার যে ভেলোসিটি থাকবে, আপনার যে ফার্স্ট টু দ্য বল থাকবে, ওইটা হচ্ছে ডিফারেন্ট। তো এখন কথা হচ্ছে হাল্যান্ডকে ট্যাকেল করার ইংল্যান্ডের প্লেয়াররা কী করবে। এবং নরওয়ের মেইন হচ্ছে যে এই টিমটা আমার মনে হচ্ছে যে, যেমন বেলজিয়ামের আমরা গত 2বার ওয়ার্ল্ড কাপে বলেছি বেস্ট গোল্ডেন এরা, সো আমার মনে হয় যে নরওয়ের এটা একটা গোল্ডেন এরা, এবং ওদের প্লেয়ারদের যে ওডেগার্ডের যে মুভমেন্ট, যেভাবে খেলে, সো আমার মনে হয় এই ম্যাচটাতে এখন থেকে আমরা বলা মুশকিল, বাট ইংল্যান্ড ফেভারিট থাকবে ফর শিওর। ডেফিনেটলি স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কি মনে হচ্ছে আজকে কত গোলের ব্যবধান হতে পারে স্পেন এবং বেলজিয়ামের? না, ইট শুড বি এ টাইট ম্যাচ। মানে এই ধরনের পর্যায়ে বেলজিয়ামও যেরকম করছে, স্পেন ডিপেন্ড করবে যে স্পেনের যে চান্স ক্রিয়েশন থাকবে ওইটার থেকে তারা অনেক চান্স ক্রিয়েট করে কিন্তু স্কোর করতে পারে না, কনভার্ট করতে পারে না। আনলাইকলি সোর্সে মারিনো নেমে গোল দিয়েছে মিডফিল্ডার, ওইটা হলে ফ্রান্সের জন্য, স্পেনের জন্য সমস্যা। বাট এমনি স্পেনের পক্ষে যাওয়ার কথা, বাট টাইট মার্জিন হতে পারে, 2-1, 1-0, সামথিং লাইক দ্যাট। ওয়েল স্যার, আমি একটু একাদশটা দেখে নেব। প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব স্পেন এবং বেলজিয়াম টিমের সম্ভাব্য লাইন আপ এবং একসাথে ফরমেশনটা কি হতে পারে। আলাদা করে যদি লামিন ইয়ামালকে নিয়ে বলি, যে ইয়াংস্টার এবং তার একটা অন্যরকম হাইপ রয়েছে, তিনি দুর্দান্ত খেলছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন। হ্যাঁ অবশ্যই, এবং ও যেটা করছে আসলে যে রাইট সাইডের থেকেও ইনসাইডে ইনফিল্ডে গিয়ে ওর লেফট ফুটে পাস কিংবা স্ট্রাইক অ্যাট গোল, ওই জিনিসটা খুব ডিপেন্ড করবে। বাট ওদিকে বায়ানাও খুব ভালো খেলছে, এবং ওয়েটজাবল হচ্ছে সবচেয়ে আমার মনে হয় যে কানেকশন বিটুইন অল দিস থ্রি।
এবং ওইখান থেকে পেদ্রিতো রিলেন্টলিসলি এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। রডরি থাকবে খুব একটা ইম্পর্টেন্ট পজিশনে, যে সেন্টার ব্যাকদের সাথে 3 vs 2 করা, ওই জায়গাটার থেকে বিল্ড করাটা ওদের জন্য ইয়ে থাকবে। তো আমার মনে হয় যে এখানে পেদ্রো পরো গত ম্যাচে গোল করেছে, আনলাইকলি সোর্স, এই জিনিসটা আসলে স্পেনকে বিখ্যাত করে, এবং অবশ্যই কুকুরেয়া। তো ওই হিসাবে আমি বলবো যে বেলজিয়ামের যেটা হচ্ছে যে আজকে কি ডি ব্রুইনা স্টার্ট করবে কিনা, গত ম্যাচে করেনি। হ্যাঁ, তো এখানে আমরা লুকাকু ওদের পরেই দেখবো। আমার মনে হয় যে ডিক্লেয়ারা যে খেলেছে, এবং লিসান্দ্রো তোসার্ড, এবং ওদিকে হচ্ছে গিয়ে ডোকু, এদের মানে কম্বিনেশন। কিন্তু স্যার 2টো গোল করেছে এবারে বিশ্বকাপে এবং 3টি গোল অ্যাসিস্ট খুবই করেছে। ভালো খেলছে, মানে ও ইংলিশ প্রিমিয়ার লিগে ওকে যা দেখি তার চেয়ে এই ওয়ার্ল্ড কাপে ওর পারফরমেন্স অনেক ভালো। এবং আমি মনে করি যে ওদের ব্যাক ফোর আনচেঞ্জড অনেকদিন ধরে, বাট ওদের ওনানা ব্যথা পেয়েছে গত ম্যাচে, হি উইল নট স্টার্ট। সো ওর জায়গায় কাকে দিবে, এবং ওই ডি ব্রুইনাকে দিবে কিনা, এবং না দিলে কখন নামতে পারে, এবং লুকাকুকে কখন ইউজ করবে, অনেক ইফস অ্যান্ড বার্ডস থাকবে। বাট আমি বলবো রুডি গার্সিয়ার টিমটা বেশ ভালো করছে লাস্ট 2 ম্যাচে, আমরা যেটা অলরেডি বললাম। তো এই 11টার মধ্যে আমরা মানে স্পেনের 11টা গত ম্যাচেরটাই থাকবে আমার ধারণা, নো চেঞ্জেস। তো এদের মধ্যে নিক উইলিয়ামসের নামারও কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয় যে ওর ইনজুরিটা যেই পর্যায়ের, ও ওই লেভেলে হয়তো দিবে না, বাট হি ইজ অ্যাভেলেবল। আমরা শুনেছি যে দরকার হলে নামবে। তো ওকে ছাড়াই আমি বলবো যে বায়ানা খুবই ভালো খেলছে আমার দৃষ্টিতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকুন, আমি তাহলে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন টেলিক্যাশ প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমি। দেখা হচ্ছে আবারও। সবাই অনেক ভালো থাকুন আর চোখ রাখুন টিভিএস এর পর্দায়।